সেদিন রাত্রিবেলা বন্ধুকে কয়েকটা ফোন দিলাম, কিন্তু আশ্চর্যের বিষয় হলো বন্ধু আমার ফোনটা তুলছে না। যেই বন্ধুর সঙ্গে আমি কলেজে পড়াশোনা করেছিলাম সেই বন্ধু আজকে আমার ফোন তুলছে না। এটা একটা রহস্যময় কারণ বলে আমি তার মাকে ফোন দিলাম। ফোন দেওয়ার পর তার মা ফোনটা তুললো। তখন তার মা বলে উঠলো যে রাফি হাসপাতালে ভর্তি আছে ময়মনসিংহ মেডিকেল কলেজে। তখন বন্ধুর এরকম অবস্থা শুনে আমার মাথায় একটা ঘোরান খেলো। যেই বন্ধুর সঙ্গে আমি আমার কলেজ জীবনটা কাটিয়েছিলাম সেই বন্ধুর আজকে মুমূর্ষ অবস্থা, এবং আমি একটুও জানি না। তখন ঘর থেকে কাউকে না জানিয়ে বের হয়ে পড়ি বন্ধুকে দেখার উদ্দেশ্যে। আমার বাড়ি বরপুলে, কিশোরগঞ্জে বরপুল, আর বন্ধু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিরত অবস্থায় আছে। তো ওখান থেকে আমি MK সুপার নামক একটি বাসে উঠে পড়ি, এবং ওখান থেকে প্রায় 1-1.5 ঘন্টা সময় লাগবে ময়মনসিংহ মেডিকেল কলেজ যেতে। তো আমি ওখানে চলে যাওয়ার পর আমি ময়মনসিংহ মেডিকেল কলেজে বন্ধুকে খোঁজাখুঁজির পর বন্ধুকে পাই। বন্ধুর মাকে ফোন দিলাম, তো বন্ধুর মা বলল যে 4th তলায় উনি ভর্তি আছেন। তো ওখানে যাওয়ার পর গিয়ে দেখতে পারি বন্ধু তার নাকে ইনহেলার রয়েছে এবং তার পুরো শরীরটা একবার নিস্তেজ হয়ে আছে। দেখে মনে হচ্ছে আর ছেলেটা বাঁচবে না। বন্ধুর এই অবস্থা দেখে তার পাশে গিয়ে বসলাম এবং তার মাথা হাতাতে হাতাতে তাকে দেখছিলাম কোনো কথাবার্তা বলে কিনা আমার সঙ্গে। হঠাৎই দেখতে পারি যে তার 2টা চোখ খুলল এবং আমার দিকে তাকালো। তাকিয়ে কিছু একটা বলার জন্য সে আমাকে আগ্রহ প্রকাশ করলো, কিন্তু কিছু বলতে পারলো না। তখন আমি তাকে আবার চোখগুলো মুজিয়ে দিলাম, ভাবলাম যে ঘুমাক এখন। তো হঠাৎই তার মা দেখতে পারলাম যে বাহির থেকে এসেছে কিছু খাবার নিয়ে। তো খাবার নিয়ে এসে দেখতে পারে যে আমি ওখানে বসে আছি এবং আমাকে জিজ্ঞেস করছে, ইমন তুমি এসেছো? দেখো না, আমরা খুব বিপদে পড়েছি। আমাদের ফ্যামিলিতে তো আর কেউ নেই, আমরা এখানে ভাড়া থাকি। 3-4 দিন ধরে রাফি খুব অসুস্থ, তার পুরো শরীরটা নিস্তেজ হয়ে যায়। কী কারণে এটা জানা যায় না। একদিন কবিরাজের কাছে যায়, তখন কবিরাজ বলে যে ছেলের নাকি খারাপ কিছুর প্রভাব পড়েছে, যার কারণে ছেলের এরকম হচ্ছে। এখন আমার তো পুরো মাথা জুড়ে বাড়ি পড়লো। এমনিতেই হাতে টাকা পয়সা নেই, কী করব কী না করবো আমি ভেবে পাচ্ছি না। তখন বন্ধুর মায়ের এরকম অসহায়তার কথা শুনে আমার সত্যি খুব খারাপ লাগলো, এবং আমি বন্ধুর মাকে বললাম যে আচ্ছা আন্টি আপনি চিন্তা করবেন না, আমি আপনাদের পাশে আছি, দেখি কি করা যায়। তো হঠাৎই দেখতে পারি একটি ডাক্তার এসেছে রাত্রিবেলা, এসে বলছে যে আজকে রাফির সিট কেটে দেওয়া হবে। রাফি এখন সুস্থ আছে, প্রায় 5 দিন যাবৎ হাসপাতালে ভর্তি ছিল। তো এখন যদি সে সুস্থ না হয় তাহলে অন্য পদ্ধতি আপনারা ব্যবস্থা করতে পারেন, আর এখন আপনারা সিট কেটে নিয়ে যেতে পারেন। আর আশা করি কোনো রকমের ক্ষতি বা কোনো সমস্যা আর হবে না, আর তার সুস্থ হতে কিছুটা দিন সময় লাগবে, নিয়ে যেতে পারেন বাড়িতে। তো বন্ধুকে আমরা বাড়িতে নিয়ে যাব এই ভেবে আন্টিকে আমি বললাম যে আন্টি আপনি এখানে থাকুন, আর আমি একটা অ্যাম্বুলেন্স বা কোনো গাড়ি কি পাই কিনা দেখি। তো বন্ধুর অবস্থা একদম মুমূর্ষ অবস্থা, তো তাকে তো অন্য কোনো গাড়ি দিয়ে নেওয়া যাবে না। তো তার জন্য একটা অ্যাম্বুলেন্স আমরা ভাড়া করি এবং অ্যাম্বুলেন্সে বন্ধুকে নিয়ে আসি। অ্যাম্বুলেন্সে নিয়ে আসার পর আমাদের সঙ্গে এমন একটি ঘটনা ঘটে, যেই ঘটনাটির জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। তো অ্যাম্বুলেন্সে বন্ধুকে আমরা প্রবেশ করাই এবং অ্যাম্বুলেন্সের মধ্যে আমি নিজের হাতে বন্ধুকে অ্যাম্বুলেন্স সিটের মধ্যে শুইয়ে দিই, এবং আমি বন্ধুর পাশে বসি এবং বন্ধুর মা তার পায়ের দিকে বসে। আস্তে আস্তে করে অ্যাম্বুলেন্সটি হাসপাতাল থেকে বের হয়ে গেল। তখন রাত প্রায় 10টার উপরে বাজে। ময়মনসিংহ হাসপাতাল থেকে রাফিদের বাড়িতে আসতে 45 মিনিট সময়ের মতো লাগবে। তো এরই মধ্যে একটি জায়গা রয়েছে যেখানে একটি বড় রকমের শ্মশান ঘাট অবস্থিত ছিল। তো ওই শ্মশান ঘাটের মধ্যে অনেক মানুষ, আপনারা জানেন যে হিন্দুরা যারা মারা যায় তাদের কিন্তু পুরানো হয় তাদের দেহটাকে। এখানে অনেক রকমের খারাপ জিন প্রেত এগুলো বসবাসও করে। তো এটা কিন্তু আমরা কোনো রকমের কল্পনা করিনি এবং ভাবলাম যে এখানে আমাদের কোনো সমস্যা হবে না। আর এখানে রাত্রিবেলা অনেক মানুষের সঙ্গে অনেক কিছু ঘটনা ঘটেছে, খারাপ ঘটনা। যেমন অনেক মানুষের গাড়ি দিয়ে চালিয়ে যাচ্ছে এবং গাড়ি এখানে রাস্তায় পড়ে আছে, কিন্তু মানুষটা এখানে মৃত অবস্থায় পড়ে আছে। রাত্রিবেলা অনেক গাড়ি এখানে পাওয়া গিয়েছে যাদের মরদেহ নিচে পড়েছিল এবং
গাড়ি রাস্তার মধ্যে সোজা অবস্থায় দাঁড়ানো ছিল। এরকম ঘটনার দৃশ্যকল্প দেখে মানুষ এই জায়গাটাকে একটা দোষী জায়গা হিসেবে চিনে থাকে। তো অ্যাম্বুলেন্স ড্রাইভার চালাচ্ছে, তো হঠাৎই আমার চোখ যায় ওই বড় শ্মশানঘাটের দিকে। তখন আমি দেখতে পারি শ্মশানঘাটের দিকে অনেক রকমের মানুষের সমাগম হয়েছে, আর ওখানে মনে হচ্ছে কোনো হিন্দু পরিবার থেকে কোনো মানুষ মারা গিয়েছে এবং তাদেরকে পুরানো হচ্ছে। বিষয়টা প্রথমে আমি আদৌ পাত্তা দিইনি, কিন্তু শ্মশানঘাটটা পার হওয়ার পরই বন্ধুর মা বলে উঠলো যে, বাবা এখানে কি কোনো ওয়াশরুম আছে, আমার একটু যেতে হবে। তখন আমি বললাম যে ওয়াশরুমে যাবেন, আচ্ছা তাহলে ওই যে সামনে একটা পাম্প আছে, তো ওই পাম্পের মধ্যে আমরা যাই, যদি এখানে ওয়াশরুম পাই তাহলে আপনি যেতে পারেন। তো এখান থেকে 1 মিনিটের পথ, যেটা ওই পাম্পে যাওয়া যায়, একটা তেল পাম্প আর কি। তো ওই তেল পাম্পে যাওয়ার পর বন্ধুর মা নামলেন, বন্ধুর মাকে আমি এগিয়ে দিয়ে আসলাম পাম্পের যে ওয়াশরুম যেখানে সেখানে। তো এখানে প্রায় 10 মিনিটের সময় ব্যয় হয়, আর অ্যাম্বুলেন্সের পিছনের যে কভারটা ছিল সেটা কিন্তু খোলাই ছিল। যেহেতু গরমের দিন ছিল, ভাবলাম বাতাস প্রবেশ করবে এবং বন্ধুর একটু আরাম লাগবে। তো বন্ধু তো ওখানেই পড়ে আছে, ড্রাইভার ড্রাইভিং সিটে বসে আছে, এবং আমি এবং বন্ধুর মাকে নিয়ে আসলাম ওয়াশরুম। এখানে এই মুহূর্তটা কিন্তু একটা নীরব অবস্থায় পড়ে যায়। বন্ধুর এই মুমূর্ষু অবস্থায় তাকে আমরা ওখানে একা ফেলে রাখা আসাটা ঠিক হয়নি। তো ওখানে 10 মিনিট ব্যয় করার পর আমরা যখন অ্যাম্বুলেন্সে যাই, গিয়ে দেখতে পারি বন্ধু, যে বন্ধু কিনা মুমূর্ষু অবস্থায় পড়েছিল ফিটের মধ্যে, সেই বন্ধু হঠাৎ করে ওখানে বসে আছে, এবং সে বসে এমন বানভঙ্গি করছে মনে হচ্ছে তার কোনো ক্ষতিই হয়নি। তার মুখে যে ইনহেলারটা ছিল সেটাও সে খুলে ফেলেছে, যে আর তার সঙ্গে যে মানে শরীর দুর্বল হওয়া এবং শরীরটা এতটা শুকিয়ে গিয়েছিল সেটা মানে বোঝাই যাচ্ছে না। মনে হচ্ছে সে একটা ভালো ছেলে এবং সে এখানে ভালো অবস্থাতেই ছিল। তো বন্ধুর এই অবস্থা দেখে, হঠাৎ পরিবর্তন দেখে আমরা বন্ধুর দিকে হা করে তাকিয়ে থাকি। তখন বন্ধুকে গিয়ে জিজ্ঞেস করলাম, রাফি তুমি কি ভালো আছো? তখন বলে যে, হ্যাঁ ইমন তুই এসেছিস? বললাম যে হ্যাঁ। তখন বন্ধুর এই ভালো অবস্থা দেখে তাকে আর কোনো বেশি কথাবার্তা জিজ্ঞেস করলাম না, এবং মনে মনে চিন্তা করলাম যে যাক, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, বন্ধুটা ভালো হয়ে গিয়েছে, মনে খুব শান্তি ফিরে আসলো। কিন্তু এটা কি আদতেও কোনো শান্তির রূপ ছিল? না, এটা কোনো শান্তির রূপ ছিল না। তখন বন্ধুর এই ভালো অবস্থা দেখে তাকে আর ফিটে শোয়ালাম না। বন্ধু বলল যে সে বসে যেতে পারে। তখন বন্ধুর মা তার মানে বন্ধুর সঙ্গে খুব ভালো করে কথাবার্তা বলছে, উনি খুব খুশি, ওনার ছেলেটা ভালো হয়ে গিয়েছে, যেহেতু ওনার একমাত্র ছেলে বলে কথা, পরিবারেও আর কেউ নেই। ওনার স্বামী আর একটা জায়গায় থাকেন, তো ওখান থেকে তিনি মাসে মাসে হয়তো আসেন, কিন্তু তার অসুস্থতার মধ্যে কিন্তু তিনি আসতে পারেননি। তো এভাবে আলাপ সালাপ করতে করতে আমরা বন্ধুর বাড়িতে চলে যাই। তখন রাত অনেকটা হয়ে গিয়েছিল, 12টার মতো প্রায় বেজে গিয়েছিল। তো তখনই আমি বন্ধুকে ঘরে শুয়ে রেখে ভাবলাম যে আমি বাড়িতে চলে আসব। আর তখনই বন্ধু আমার পিছন থেকে হাতটা চেপে ধরে এবং বলল যে, বন্ধু তুই আজকে আমার সঙ্গে থাক, আমার আজকে ভালো লাগবে, তুই থাকিস আমার সঙ্গে। তখন বন্ধু এবং বন্ধুর মায়ের জোড়াজুড়িতে আমি আর বাড়িতে আসতে পারলাম না। ভাবলাম যে বন্ধুর সঙ্গে থেকে যাই আজকে রাতটা। তো বাড়িতে আমি ফোন দিয়ে বলে দিই আম্মুকে যে, আম্মু আজকে আমি আসতে পারবো না, আমি এক বন্ধুর বাসায় আছি। তো নিশ্চিন্তভাবে বন্ধুর বাড়িতে হালকা কিছু খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়ি। কিন্তু অবাক করা বিষয় ছিল, বন্ধু আমাকে কোনো রকম ঘুমাতে দিচ্ছে না। সে আমার সঙ্গে একের পর এক কথাবার্তা বলেই যাচ্ছে, এবং সে এমন এমন কথা আমাকে জিজ্ঞেস করছে যে এই কথাগুলো আমি কোনো দিন শুনিনি, এবং কোনো দিন এই কথাগুলো উত্তর আমি দিতে পারবো কিনা সেটাও আমার অনুমানে ছিল না। বন্ধু আমাকে প্রথমত অবস্থা জিজ্ঞেস করলো যে, আচ্ছা বন্ধু, মানুষ যখন মারা যায় তখন হিন্দুরা কেন পুড়িয়ে ফেলা হয়? হিন্দুদেরকে তো না পুড়ালেও পারত। তখন এই কথার উত্তরটা নিতে পারিনি। তখন সে আরও কথা বলে সে আমাকে জিজ্ঞেস করলো যে, আচ্ছা বন্ধু, তুই যেদিন মারা যাবি সেদিন তোর কি হবে? আমি তখন এই কথার উত্তর দিতে পারিনি। তখন আমি তাকে বললাম যে, আচ্ছা তুই হঠাৎ করে এরকম কথা কেন বলছিস? তখন সে হালকা করে
হেসে দিল, হেসে দিয়ে আমাকে বলল যে, আরে বন্ধু, তুই তো এখনো কিছুই বুঝিস না। এই বলে সে কম্বল ঢাকা নিয়ে শুয়ে পড়ল। আমি তখন তার এরকম অস্বাভাবিক আচরণ দেখে খুব ভয় পাই এবং চিন্তা করলাম যে তার কি অসুস্থতার কারণে কি তার এরকম পরিবর্তন ঘটেছে, নাকি সে নিজে নিজে এরকম করছে। আর এরই মধ্যে তার আরও অনেক ভাবভঙ্গি ছিল যেটি খুব অস্বাভাবিক ঠেকছিল আমার কাছে। তো সে অসুস্থ বিদায় আমি তাকে আর কিছু জিজ্ঞেস করিনি। সে যখন কম্বল ঢাকা নিয়ে শুয়ে পড়ল, আমিও তাকে কিছু জিজ্ঞেস করিনি। তো আমিও শুয়ে পড়লাম। যদি এখানে একটা কম্বল ছিল, সেই কম্বলটা মোটা ছিল অনেক, সেটা আমরা দুজনের দেওয়ার মতো ছিল। কিন্তু গরমের দিন বিদায় আমি কম্বল দেইনি। বললাম যে তুই যেহেতু অসুস্থ, শরীরটাও জ্বর জ্বর ভাব, তো তুই কম্বলটা রাখ। তো আমিও ঘুমিয়ে পড়ি। ঘুমটা লেগে লেগে যায়, রাত 2টা বাজে। তখনই শুনতে পারি ঘরের ভিতরে কেউ হাঁটাহাঁটির শব্দ যেমন হয় তেমন একটা শব্দ আমার কানে হালকা করে ভেসে আসলো। তখন এরকম একটি নিস্তব্ধ জায়গার মধ্যে যখন হঠাৎ চুপি চুপি সরে হাঁটার শব্দ আমার কানে ভেসে আসলো, আমার ঘুম তৎক্ষণাৎ ভেঙে যায়। ঘুম ভাঙতেই আমার পাশে থাকা মোবাইলটা হাতে নিয়ে মোবাইলটা অন করে দেখি 2টার উপরে বাজে। তখন মোবাইলের লাইটটা আমি অন করে দেখতে পারি যে ঘরের ভিতরে কেউ নেই, কিন্তু মনে হলো ঘরের ভেতরেই কেউ একজন হাঁটাহাঁটি করলো। পাশে দেখি বন্ধু শুয়ে আছে কম্বল ঢাকা নিয়ে। তার শোয়ার অবস্থাটা বেশ ভিন্ন ছিল। স্বাভাবিকভাবে মানুষ যে ঘুমায়, যে তাদের পা, মাথা এবং বুক কিন্তু এক সমান থাকে, বা এক কাঁধ বা ও কাঁধ থাকে। কিন্তু বন্ধু সে ঘুমাচ্ছিল তার 2 পা উপরের দিকে রেখে। ভাবলাম সে হয়তো এভাবে ঘুমাতে আরাম পায়, তার জন্য সে এরকমভাবে ঘুমিয়েছে। অসুস্থ বলে তাকে আর ডাকও দেয়নি। তখন মোবাইলের লাইটটা অফ করে আবারও ঘুমিয়ে পড়ি। হঠাৎই আমি দেখতে পাই আমার মাথার চুলে ধরে কেউ একজন জোরে টান দিয়েছে, এবং ওই টানটা খাওয়ার পর আমার মাথাটা একটা হোঁচট খেয়ে ছিটকে যায়। আর আমি তখনই বিছানা থেকে পড়ে যাই মাটিতে পড়ে যাওয়ার পরপরই আমার পাশে থাকা যে মোবাইলটা সেটাও খুঁজে পাচ্ছি না। আর তখনই শুনতে পাই ঘরের ভেতরে খুব বাজে রকমের একটি আওয়াজ, যে আওয়াজটা খুব বিশ্রীভাবে আমার কানে ভেসে আসছে। তখন ভয়ে ভয়ে আমার মোবাইলটাকে এক পর্যায়ে খুঁজে পাই, এবং খুঁজে পাওয়ার পর যখন পাওয়ার বাটন অন করি তখনই আবার সব কিছু স্বাভাবিক হয়ে পড়ে। আর তখনই আমার পুরো শরীর ঘামে ভিজে যায়। ভাবলাম এই ঘরে আর থাকা যাবে না। আন্টিকে ডেকে যদি এই ঘরটা চেঞ্জ করা যায়, অথবা ঘর থেকে যদি আমি আমার বাড়িতে চলে আসতে পারি তাহলে ভালো হবে। তো আন্টিকে ডাকার উদ্দেশ্যে আমি যখন বন্ধুর ঘরের দরজাটা খুলি, তখনই বন্ধু আমার পিছনে হাত দিয়ে ধরে ফেলল। আমি মাথাটা ঘুরিয়ে দেখতে পারি শোয়া অবস্থায় বন্ধুটা আমার পিছনে দাঁড়িয়ে আছে এবং তার হাত আমার কাঁধের উপরে রাখা। তখন আমি অনেকটা ভয় পাই এবং ভয়ে ভয়ে বন্ধুকে জিজ্ঞেস করলাম যে, বন্ধু তুই উঠে আসলি কীভাবে? তখন সে অট্ট হাসি দিল এবং দিয়ে বলল, কি হলো বন্ধু, তুই চলে যাচ্ছিস কেন? থাক না আমার সঙ্গে। বললাম যে, আরে আমার খুব ভয় লাগছে তোর সঙ্গে থাকতে, আমি চলে যাই, প্লিজ তুই আমাকে ছেড়ে দে। কিন্তু রাফি কোনোভাবে আমাকে ছাড়তে চাইছে না। আমি যখন বলছি যে তোর মাকে একটু ডেকে আনি তাহলে ভালো হতে পারে, এই ঘরের ভিতরে অনেক রকমের অদ্ভুত কাজকর্ম চলছে যেটা আমার খুব অস্বাভাবিক লাগছে। কিন্তু যখনই তার মায়ের কথা বলি যে তার মাকে ডাক দিব, তখনই সে আমার দিকে রাগান্বিত অবস্থা তাকায় এবং আমাকে বলে যে তুই কাউকে ডাকতে পারবি না, তুই আমার ঘরে এসেছিস মানে তুই আমার কথা মতো চলতে হবে। এ তো ভালো একটা বন্ধুর এরকম অস্বাভাবিক আচরণ দেখে আমার খুব খারাপ লাগে। তো বন্ধুকে আর কিছু বলতে পারিনি। ভাবলাম হয়তো রাত্রিবেলা আমার হয়তো মনের কোনো ভুল ছিল। তো মনের ভুল ভেবে বন্ধুর সঙ্গে আবারও বিছানায় চলে আসি এবং বললাম যে বন্ধু এখন লাইটটা অন থাক, তুই কি বল? তখন বলে যাচ্ছে তোর বিষয়, লাইট অন থাকলে তোর যদি ভালো লাগে তাহলে তো ভালো। তো এই বলে লাইটটা অন রেখেই ঘুমিয়ে পড়েছিলাম। আবারও শুনতে পারি কিচিরমিচির একটা আওয়াজ। ওই আওয়াজটা শুনতে পেরেই আমার চোখটা আবারও খুলে যায়, কিন্তু তখন কিন্তু আমার ঘুম ছিল না। এই অবস্থার পর চোখে ঘুম আসে না। তো ঘুম না আসলেও ঘুমের একটা ভাব কিন্তু আমার চোখে
ছিল। তো দেখতে দেখতে হঠাৎই আমার পা ধরে কেউ টান দিল সজোর। টানটা যখন দিল আমাকে, তখন আমি ভাবলাম যে এখন আর কোনো রকমের ভয় নয়, এখন সরাসরি মোকাবেলা করতে হবে। তখন আমি ওই টান খাওয়ার পর যখন ওই হাতটা আমার পায়ের মধ্যে এখনও লাগানো অবস্থা ছিল, তখন লাফ দিয়ে উঠে তাকে আমি এক খাবলায় ধরে ফেলি এবং এক খাবলায় যখন আমি তার ঘাড়ে চেপে ধরি, তখনই বন্ধু চিৎকার শুরু করে দেয়। দেখতে পারি এটা আর কেউ নয়, এটা আমার সেই বন্ধু যেটা আমার সঙ্গে শুয়েছিল, সেই আমার সঙ্গে এরকম করছে। সে আমার পা ধরে টানছে, কোনো সময় চুল ধরে টানছে, কিন্তু অবাক করা বিষয় ছিল যে কিনা আমার সঙ্গে শুয়ে থাকতে দেখেছিলাম, সে মুহূর্তের মধ্যে কী করে আমার পায়ের নিকট গিয়ে আমাকে টান দেওয়া শুরু করলো। সব কিছু মিলিয়ে একটা ঘুরপাক খায় আমার মাথায়। তখন বন্ধু চিৎকার শুনে, কিন্তু তখন লাইট কিন্তু অফ ছিল। লাইটটা কে অফ করেছিল সেটাও কিন্তু জানা মুশকিল ছিল। দৌড় দিয়ে গিয়ে আবারও লাইট জ্বালাই এবং বন্ধুর এরকম পাগলামি অবস্থা দেখে আমি বন্ধুর ঘর থেকে বের হয়ে যাই। আর বন্ধুর ঘর থেকে যখন বের হয়ে যাই, তখনই ঘরের দরজা খোলার শব্দ শুনে বন্ধুর মা আমার কাছে চলে আসে দৌড় দিয়ে এবং জিজ্ঞেস করতে থাকে এমন কি হয়েছে। তখন বললাম যে আন্টি, আমি এখানে আর থাকতে পারবো না, আমার খুব ভয় লাগছে। তখন আন্টি দেখতে পারে আমার পুরো শরীর ঘামে ভিজে আছে এবং আমি খুব ভয়ে থরথর করে কাঁপছি। তখন বন্ধুর মা আমাকে ওনার রুমে নিলেন এবং নিয়ে ফ্রিজ থেকে এক গ্লাস ঠান্ডা পানি দিলেন এবং পানিটা আমি পান করি। পানি পান করার পর সব ঘটনা খুলে বললাম এবং তিনি বললেন যে চলো তো গিয়ে দেখি ওর রুমে ও কী করে। তখন গেলাম, গিয়ে দেখতে পারি বন্ধু তার মুখের মধ্যে ইনহেলার অবস্থায় সে শুয়ে আছে, মনে হচ্ছে তার দম এখনই যায়। এটা আবার কী করে সম্ভব? যে বন্ধু একটু আগেই দেখেছিলাম আমার সঙ্গে শয়তানি মজা ঠাট্টা করছিল, আমার সঙ্গে অদ্ভুত রকমের বিষয় নিয়ে সে মজা করছিল, ঠাট্টা করছিল, কিন্তু সেই বন্ধু আবার হঠাৎের মধ্যেই এত ইনহেলার এবং মুমূর্ষু অবস্থা কী করে পড়ে থাকে ওখানে, এবং এই ইনহেলারটা কেই বা লাগিয়ে দিল তাকে। তখন বন্ধুর মা এই অবস্থা দেখে তো তার মাথা ঠিক থাকে না, উনি গিয়ে ছেলের পাশে গিয়ে আবারও কান্না শুরু করে দেন। তখন ভাবলাম যে এটা হয়তো কোনো খারাপ কিছু আমাদের সঙ্গে ঘটছে। তো বন্ধুর মাকে আমি আর কোনো রকমের চাপ দিইনি। তখন বন্ধুর মাকে বুঝিয়ে বাজিয়ে ওনাকে ঘরে দিয়ে আসলাম এবং উনি বললেন যে আর ঘুমাবেন না। উনি ঘর থেকে আবার ওনার আমার বন্ধুর ঘরে চলে আসলেন। তো বন্ধুর মা এবং আমি দুজন মিলে বন্ধুর সেবা করতে করতে রাতটা পেরিয়ে যায়। ফজরের আজানের ধ্বনি পড়ে। আমি বললাম যে আমি নামাজটা পড়ে আসি। তো আমি নামাজ পড়ার উদ্দেশ্যে বন্ধুর ঘর থেকে বের হয়ে যাই। মসজিদ বেশি দূরে নয়, 2 মিনিটেরই রাস্তা। আর বন্ধুর মা তখন বলল যে আচ্ছা আমি এখানে আছি, তুমি নামাজে যাও। তো আমি নামাজে যাই। নামাজতে প্রায় 15-20 মিনিট পর আমি বন্ধুর বাসায় আবারও আসি এবং বন্ধুর বাসায় এসে আমি দেখতে পারি বন্ধুর মা বাহিরে হাঁটাহাঁটি করছে এবং তাদের বাড়িটা একদম নীরব অবস্থা করে আছে। তারা একটা একতলা বাড়িতে থাকতো, ওখানে 3-4টা রুম বিশিষ্ট একটা বাড়ি ছিল, ভাড়া থাকতো। তো বন্ধুর মা বাইরে হাঁটাহাঁটি করতে দেখে আমি বললাম যে এখন সে কেমন আছে রাফি? তখন বলে যে এখনও তো ভালো নেই, খুব খারাপ অবস্থা, যাও গিয়ে দেখে আসো, আর তোমারও তো মনে হয় কাজ আছে কোনো, তুমি আজকে চলে যেও আর রাত্রিবেলায় আইসে একটু দেখে যেও, তুমি আসলে ভালো লাগে। তো এই কথা পর আমরা আবারও বন্ধুর ঘরে যাই, কিন্তু অবাক করা বিষয় ছিল বন্ধু তখন আর ঘরে নেই। বন্ধুকে ঘরে দেখতে না পেয়ে আমি এবং আন্টি খুব ভাবনা চিন্তা করে যাই এবং তার ওয়াশরুমে, তার খাটের নিচে, তারপর যা যা অবস্থান ছিল খোঁজাখুঁজির জন্য সেসব অবস্থানগুলো সবগুলো আমরা খুঁজি, কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না। এক পর্যায়ে চোখ যায় ঘরের এক কোণে, দেখতে পারি ওখানে ইনহেলারের অক্সিজেনের যে মুখটা ছিল সেটা এখানে পড়ে আছে এবং তার কম্বল যেটা তার গায়ে ছিল, লাল কালারের একটা কম্বল মোটা, ওই লাল কালারের কম্বলটা খাটের নিচে পড়ে আছে এবং বন্ধু নেই। বন্ধুকে দেখতে না পেরে আমি এবং আন্টি দুজনেই পাগলের মতো খোঁজাখুঁজির চেষ্টা করি। তখন আন্টিকে আমি জিজ্ঞেস করলাম আচ্ছা আপনি যে ঘর থেকে বের হয়েছেন আমি নামায় যাওয়ার পর, তখন সে কী অবস্থা ছিল? তখন বলে যে আমি তো ঘর থেকে বের হয়ে ঘরের সামনে হাঁটাহাঁটি করছি। যদি সে ঘর থেকে বের হয়ে যাওয়ার জন্য উদ্দেশ্যে সে বের হয়ে যেত তাহলে কিন্তু আমার চোখে পড়তো, কিন্তু আমি তাকে দেখতে পাইনি।
সে আমার সামনে দিয়ে কখনোই যায়নি এই মুহূর্তের ভিতরে। সে থাকলে বাড়ির ভিতরেই আছে, তাকে খুঁজো। কিন্তু ঘন্টা দুই এক খোঁজার পর তাকে যখন পাওয়া যাচ্ছে না, তখন বললাম যে আন্টি দেখুন, রাফি হয়তো ঘরে নেই, রাফির জন্য মাইকিংয়ের ব্যবস্থা করুন, এবং মাইকিং করে যদি তাকে পাওয়া যায়, আর তার অবস্থা যেগুলো আমি কালকে লক্ষ্য করেছি সেগুলো একটাও সুবিধার নয়, তার সঙ্গে খুব খারাপ কিছু করতে চলেছে, তাড়াতাড়ি কিছু করুন। তখনই আমাকে বলল যে আচ্ছা বাবা, আমি তো এখানে এত কিছু বুঝি না, তুমি একটু ব্যবস্থা করো। তো আমি একটা মসজিদের পাশে যাই, গিয়ে ওখানে একটা গণ্যমান্য একজন লোক ছিল, তো আমি ওনাকে সব ঘটনা খুলে বলি যে একজন ছেলেকে পাওয়া যাচ্ছে না, তো ওনার জন্য একটু মাইকিং ব্যবস্থা করে দিন। তো উনি সব রকমের ব্যবস্থা করে দেন, একটা অটো এবং আরেকটা মাইক দিয়ে দেন ওটুর সঙ্গে। তো মাইকিংটা আমি নিজেই করলাম। হঠাৎই মাইকিং করতে করতে শুনতে পারি ওই শ্মশান ঘাটের দিক থেকে একটা মাইকের আওয়াজ আসছে, এখানে নাকি একটা মরদেহ পাওয়া গিয়েছে। মরদেহর কথা শুনতে পেরে আমার মনে একটা চিন্তা ভাবনা চলে আসে, মনে একটা ভয় আসে, এবং ভাবলাম এটা হতে পারে আমার সেই বন্ধুটাই। তখন মরদেহর কথা শুনে আরও শুনতে পারলাম যে তার বয়স নাকি 20 থেকে 22 বছর, ফর্সা রঙের ছেলে। তার পরনে একটা শার্ট এবং একটি লুঙ্গি ছিল। তখন আর বুঝতে বাকি ছিল না যে সেটা আমার বন্ধু। তখন অটোওয়ালাকে বললাম যে ভাইয়া, আপনি তাড়াতাড়ি ওই যে মাইকটা চলছে সেখানে আপনি তাড়াতাড়ি যান। তখন আমার মাইকটা অফ রেখে ওখানে চলে যাই। ওখানে গিয়ে দেখতে পারি মাইকিংটা এক জায়গা থেকে করা হচ্ছে। একটা টেবিল বিছিয়ে ওই টেবিলের উপর একটা মাইক রেখে ওখানে কয়েক মিনিটের মতো বলেছিল যে যদি কারো চেনা পরিচিত হয়ে থাকে তাহলে নিয়ে যান। আর বন্ধুর এখানে কোনো আত্মীয় না থাকায় বন্ধুকে কেউ চিনতেও পারলো না। তো আমি যাওয়ার পর আমি বলি যে ভাইয়া, এখানে কার লাশ পাওয়া গিয়েছে? তখন বললো যে কার লাশ পাওয়া গিয়েছে এটা তো জানা যাচ্ছে না, আর আমরা এটাকে চিনিও না, আপনি কি চিনেন? তখন বললাম যে দেখি তো। তখনই পাশে গিয়ে দেখতে পারি একটা লাল কাপড় দিয়ে ঢাকা বন্ধুর লাশটা। মুখটা যখন খুলি তখনই দেখতে পারি সেটা আর কেউ নয়, এটা আমার সেই বন্ধু রাফি। রাফির মুখটা দেখার পর আমার মাথাটা একটা চক্কর দিয়ে উঠলো, আর তখনই ওখানে আমি একটু মাথা ঘোরান খেয়ে মাটিতে পড়ে যাই, তবে অজ্ঞান হয়নি। আমার পড়ে যাওয়া দেখে সবাই ভাবলো হয়তো আমার পরিচিত লোককে দেখার পর আমার এরকম হয়েছে, কিন্তু আমার সঙ্গে কি হয়েছে সেটা আমি নিজেই জানি। রাত্রিবেলার এরকম ঘটনা এবং এর পরবর্তীতে যে যে কাহিনীগুলো হয়েছে সেই কাহিনীগুলো আমার মাথার মধ্যে একের পর এক আসছে, এবং মাথা শুধু ঘুরছেই এবং সারা শরীর ঘামে ভিজে যাচ্ছে। এতটা ভয় আমি আমার জীবনে কোনো দিন পাইনি। তখন ওখানে থাকা লোকজন আমাকে পানি খাওয়ালো এবং বলল যে আপনি কি চিনেন? বললাম যে হ্যাঁ, এটা আমার বন্ধু। তখন বললো যে তাহলে তো হলোই, ওনার বাসা কোথায়? বললাম যে ওই দূরে নয়, মুসল্লির দিকে। তখন বললো যে আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি কি নিয়ে যেতে পারবেন নাকি আমাদের যেতে হবে? তখন বললাম যে আপনারা একজন আমার সঙ্গে আসুন, আর গিয়ে একটু দিয়ে আসি বন্ধুর বাড়িতে। তখন ওখান থেকে একজন মধ্যবয়স্ক লোক আমার সঙ্গে উঠে অটোতে করে। তখন অটোতে তা বন্ধুর মরদেহ লাশটাকে আমরা ওখানে উঠিয়ে নিয়ে যাই বন্ধুর বাড়িতে। বন্ধুর বাড়িতে যখন তার লাশটাকে নিয়ে তার মাকে গিয়ে দেখায়, তখন তার মা পাগলের মতো কান্নাকাটি শুরু করে দেয়। স্বাভাবিকভাবে যেভাবে মানুষের ছেলে মারা গেলে যেরকমটা হয় আর কি, ঠিক এরকমই তার মা খুব কান্নাকাটি করে এবং তার মাকে সবাই সান্ত্বনা দিতে লাগে। তখনই একজন বৃদ্ধ বয়স্ক লোক বন্ধুর বাড়িতে এসে আগমন করে। বন্ধুর লাশ সে দেখার জন্য উতলা হয়ে আছে। তখনই একজন লোক ওখানে গিয়ে আমার বন্ধুর লাশটা মাথাটা খুলে দেয়। মাথাটা যখনই ওই বৃদ্ধ বয়স্ক লোকটাকে দেখায়, তখনই বৃদ্ধ লোকটা হা হা করে চিৎকার দিয়ে ওঠে। তখন বৃদ্ধ লোকটা এখন চিৎকার শুনে কয়েকজন মানুষ ওনার নিকট যায়, গিয়ে জিজ্ঞেস করে যে কি হয়েছে আপনার, লাশ দেখতে এসেছেন, এখানে চিৎকার দেওয়ার কি আছে? তখন বৃদ্ধ বয়স্ক লোকটা সে বলে উঠে যে আরে তোমরা তো এটা বুঝবে না, এই ছেলেটার মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু হয়নি, এটা একটি কালময়ী পিশাচের হাতে মৃত্যু হয়েছে, এটা তোমরা কিছুই জানো না। তার মৃত্যুটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়, এটার পিছনে যথেষ্ট কারণ রয়েছে, রহস্য রয়েছে। তখন সবাই এখানে ভয় পায় এবং আমারও খুব ভয় লাগে,
কেননা আমার সঙ্গে এরকম ঘটনা ঘটেছে, বিদায় আমি এটা এক কথায় বিশ্বাস করে ফেলি। এবং তখনই ওই বৃদ্ধ বয়স্ক লোকটাকে আমি জিজ্ঞেস করি যে, চাচা আপনি এসব কী বলছেন, এটার কি কোনো সমাধান আছে? সে তখন মারা গিয়েছে তাই না? তখন বলে যে হ্যাঁ, সে মারা গিয়েছে। আপনি আমাদেরকে একটা কথা বলুন যে সে গতকাল রাত্রিবেলা সে কি করেছিল, কোনো অস্বাভাবিক কাজকর্ম? তখনই আমি সব ঘটনা খুলে বলি, এবং খুলে বলার পরই ওই বৃদ্ধ বয়স্ক লোকটা সে পুরো হিস্টোরিটা বলে ওঠে। সে বলে যে ওই শ্মশান ঘাট থেকেই হয়তো কোনো একটা পিশাচ তার উপর ভর করে এসেছে, এবং যার সুবাদেই এরকম ঘটনা তোমার সঙ্গে ঘটেছে। আর তোমার বন্ধু তার এই রাত্রিবেলায় মৃত্যু হয়ে গিয়েছিল। যেটাকে তোমরা নিয়ে এসেছো সঙ্গে করে, সেটা আর কেউ নয়, সেটা একটি খারাপ পিশাচ অথবা কোনো খারাপ জিন তোমাদের সঙ্গে এসেছে। আর তোমার বন্ধু সে রাত্রিবেলায় মারা গিয়েছে। তখন ওই লোকটার কথা আমার খটকা লাগে। তখন ক্লিয়ার হওয়ার জন্য লোকটার পরিচয় আমি জানতে চাই। তখন লোকটাকে আমি চিনি নেই, তো না চেনার সুবাদে আমি ওনার সঙ্গে একটু অভদ্রভাবে তো ওনাকে জিজ্ঞেস করি যে আপনি কে, এখানে কেন এসেছেন, আর উল্টাপাল্টা কেন বলছেন? তখন একদল লোক এখানে চলে আসে, এবং চলে এসে আমাকে তারা ঝাড়ি দেওয়া শুরু করে, বলে যে তুমি কার সঙ্গে কীরকম ব্যবহার করছো। তখন সবার ব্যবহার দেখে আমি অবাক, ভাবলাম যে কি ব্যাপার, এই লোকটাকে একটা ঝাড়ি দেওয়ার পর এত লোক ওনার পক্ষে, এটার কারণ কি? তখন পুরোটা আমি জানার জন্য আগ্রহ প্রকাশ করি। তখন সবাই বলে যে ইনি হচ্ছেন এই এলাকার সবচেয়ে বড় কবিরাজ, ওনার সঙ্গে ব্যবহার করবেন খুব ভালো করে, আর ওনার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করবেন না। উনি অনেক মানুষের সেবা করেন, অনেক মানুষকে তিনি খারাপ কাজ থেকে বিরত রাখেন, অনেক মানুষকে তিনি ভালোও করেন। জিন পিশাচ যেমন সাপে কাটা, এরকম অনেক কিছু থেকে মানুষকে তিনি মানে সেবা করেন। তো ওনার সঙ্গে ভালো করে ব্যবহার করুন। ওনার এই পরিচয়টা পাওয়ার পর আমি একটু হতবাক হয়ে পড়ি এবং নিজের কাছে খুব লজ্জিত হই। তখন ওনার কাছে আমি ক্ষমা চাই, বললাম যে চাচা আপনি আমাকে মাফ করে দেন, এরকম আর হবে না। তখন চাচা বলে আচ্ছা সমস্যা নেই, এখন এই লাশটাকে ওই দক্ষিণ পাশের যে কবরস্থান আছে ওখানে কবরস্থান দেওয়ার ব্যবস্থা করো, কেননা ওখানে কোনো রকমের মানুষ নেই। আর এখানে যদি দাও তাহলে যে জিন তাকে বর করেছে বা কোনো পিশাচ, সেই জিন পিশাচের আশ্রয় কেন্দ্র এখানে হতে পারে। তো এই লাশটাকে দূরবর্তী কোথাও দাফন দেওয়ার ব্যবস্থা করো। তো বন্ধুর এই অস্বাভাবিক মৃত্যুর পর বন্ধুকে আমরা নিয়ে যাই ওখানে দক্ষিণ পাশে, তার জানাজা হয়। জানাজা হওয়ার পর তাকে নিয়ে কবরস্থানে যাই, কবর দিয়ে বাড়িতে আসি। বাড়িতে আসার পর ভাবলাম যে বন্ধু তো মারাই গিয়েছে, তো এখন তো আর বন্ধুর যে মা, ওনার তো আর কেউ নেই, উনি তো একা হয়ে গিয়েছেন। তো ওনাকে আমি একটু সান্ত্বনা দিলাম। ওনার বাড়িতে পাশের বাড়ির দুজন মহিলা থাকবেন বলে সিদ্ধান্ত নেন। তো আমি ওই রাত্রিবেলা ওনাদের বাড়ি থেকে আমার বাড়িতে চলে আসি। বাড়িতে এসে আমার পরিবারের লোকজনকে বন্ধুর মৃত্যুর খবরটা বললাম, সবাই শোকাহত হয়। সকালবেলা ভাবলাম যে বন্ধুর মায়ের কাছে আবারও যাই, কিছু খাবার টাবার নিয়ে যাই, যদিও তিনি রান্না করেননি। তো খাবার টাবার নিয়ে আমি বন্ধুর মায়ের বাসায় যাই। তখনই শুনতে পাই এখানে নাকি একটা জোরালো কাহিনী হয়ে গিয়েছে। তখন রাত্রিবেলা দুজন মহিলা নাকি দেখতে পায় বন্ধু এখানে ঘরের ভিতরে ঘোরাঘুরি করছে, এবং কিচিরমিচির সেই ভয়ঙ্কর আওয়াজটা নাকি তারা শুনতে পায়, এবং তাদের হাত পায়ে ধরেও নাকি কোনো একজন অবয়ব টান দিয়েছে। তারা এরকমও অনুভূতি প্রকাশ করতে পারে এবং তারা এটা বুঝতে পারে। তো এইটা শোনার পর আমার গায়ের লোম আরও দাঁড়িয়ে পড়ে, এবং বন্ধুর মায়ও খুব ভয় পায়। তখন বন্ধুর মাকে বললাম যে আন্টি আপনার এখানে থাকতে হবে না, আপনি এখান থেকে অন্য কোথাও চলে যান, যেমন আপনার স্বামী যেখানে থাকে ওখানে। তো ওই দিনেই রাত্রিবেলা আমরা বন্ধুর মাকে পাঠিয়ে দিই ওনার স্বামীর কাছে। তারপর আমি বাড়িতে চলে আসি। তো এটি ছিল একটি ভয়ঙ্কর একটি রহস্যময় ঘটনা। এই রহস্যটার পরিপ্রেক্ষিতে যে কোন বিবরণ, এটা কিন্তু আর খুঁজে পাওয়া যায় না। তো লিসেনার্স, এটি ছিল ঘটনাটি কেমন লাগলো? ভালো লাগলে ভিডিওতে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, এবং অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন। লিসেনার্স, কালকে আপনাদের মাঝে আমরা আবারও ফিরে আসবো একটি নতুন এপিসোড নিয়ে। তো এই এপিসোডে থাকবে 2টি ঘটনা। তো কালকের ঘটনা আপনারা শুনুন, এবং আমাদের ঘটনা আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানান।
লিসেনার্স, এখন আপনাদের মাছ থেকে আমি বিদায় নিচ্ছি। তো তখন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।